আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সারাদিন শিরে সংক্রান্তি। এই কারণে আজ মকর সংক্রান্তি, সকাল থেকে পুণ্য স্নান সেরেছেন বহু পুণ্যার্থী। গঙ্গাসাগরে তো বটেই, আবার কেউ কেউ গঙ্গাতেও সেরেছেন, কেউ কেউ নিজের এলাকায় পুকুরেও সেরে ফেলেছেন। পুণ্য কতটা হয়েছে না হয়েছে সেটা পরের প্রশ্ন, কিন্তু মানুষের আস্থা, মানুষের বিশ্বাস এই দিনটিকে কেন্দ্র করে ছিল, আছে, থাকবে। ঠিক তার পাশাপাশি আজকের দিনটি আবার পৌষের সংক্রান্তি বলে পৌষ পার্বণ হিসেবেও গণিত হয় এবং সেখানে ভালো মন্দ পিঠেও পাওয়া যায়। এইবার ঘটনা হচ্ছে যে এই টোটাল বিষয়টার সঙ্গে বাংলার এই মুহূর্তে যে কিমিল সে বলে বোঝাতে পারবো না। খেয়াল করে দেখুন, সংক্রান্তি কাকে বলে? সংক্রান্তি মূলত হয়ে থাকে মাসের শেষকে বলা হয় সংক্রান্তি। যখন আবার যদি আমি শাস্ত্র মতে যাই তাহলে বলা হয় সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার সময় এই সময়কালকে সংক্রান্তি বলছে, অর্থাৎ সেই শেষ, একটি শেষ যখন হচ্ছে। তো ঠিক সেই জায়গায় সংক্রান্তি কথাটা হয়। আর আমাদের আজকের নাম শিরে সংক্রান্তি। এই শিরে সংক্রান্তির কথার অর্থ আবার মহাবিপদ। একে তো শেষ সংক্রান্তি, তারপরে আবার বিপদ। এই দুটোই কি আজ এই বাংলার সঙ্গে সংযুক্ত করা যাচ্ছে না, বা সম্পৃক্ত হচ্ছে না, বা খুব ভালো মেলবন্ধন তৈরি হচ্ছে না? খেয়াল করে দেখুন যে বাংলার কেমন সংক্রান্তি তৈরি হয়েছে। তার কারণ 2021-এর বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর থেকে আজ 2024-এ আমরা দাঁড়িয়ে আছি। 2021টা প্রায় পুরোটা, এবং 2022 তো পুরোটাই, 2023 পুরোটা, এবং 2024-এর শুরু। এই দীর্ঘ 2-2.5 বছর ধরে, বা 2.5 বছরেরও বেশি সময় ধরে আমরা বাংলা জুড়ে শুধু চৌর্যবৃত্তি দেখছি, চোর পুলিশের খেলা দেখছি। ছোটবেলায় আমরা খেলতাম, এই তুই চোর হবি, আমি পুলিশ হব, আমি লুকাবো, তুই ধরবি। এবার ঘটনা হচ্ছে যে এখানে এবার সে পুলিশ বাবাজির দেখা যাচ্ছে না। মানে পুলিশ বলতে যা আমরা বোঝাই, এখানে পুলিশের ভূমিকা গ্রহণ করতে হচ্ছে ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থাকে। তার কারণ এখানকার পুলিশ কোনো এক কারণে, অনির্দিষ্ট কোনো কারণে বা অদৃশ্য কোনো কারণে তারা অনেকটা ওই ঠুটো জগন্নাথ রূপে নিজেদের অবস্থান করছেন। মানে তাদের ভাবধারাটা এমন যে তারা বোধহয় বিশাল কিছু একটা, কিন্তু ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন। কেন হয়েছেন আমি জানি না। তার কারণ এই বাংলার পুলিশ, তাদের যে কৃতিত্ব, তাদের যে কর্মকাণ্ড, তা যে খুব খারাপ এমনটা আমি বলছি না, এবং এমনটা আমার ধারণা বাংলার মানুষও মনে করে না। কিন্তু খারাপটা কখন হয়? যখন তারা বাধ্য হয়। কখন তারা বাধ্য হয়? যখন তারা তাদেরকে বাধ্য করেন। কখন তারা তাদেরকে বাধ্য করেন? যখন তারা মূলত বিপদে পড়েন, তখন তারা পুলিশকে বাধ্য করেন, এবং পুলিশ তার নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে নিজের চাকরি বাঁচাতে বাধ্য হন। ঠিক এই মুহূর্তে যেমনটা হচ্ছেন। না হলে শেখ শাহজাহান, সে তো সেই সম্রাট শাহজাহান নয়, সে
সন্দেশখালি এরকম একটি জায়গার, এক ফালি জায়গার শাহজাহান, তাকে নাকি পুলিশ ধরতে পারছে না। সম্ভব? সত্যি এটা আমাদের মানতে হবে যে পুলিশ এতটাই অকেজো, পুলিশ এতটাই অপারগ, পুলিশের এতটা ক্ষমতা নেই যে ছোট্ট সাদা জামা পরা এই কালকের গলির গুন্ডা হিসেবে যে তোলা তুলে বেড়াতো সেই শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না। নাকি আদতে শেখ শাহজাহান ওপরওয়ালার নির্দেশে পুলিশ প্রোটেকশনে রয়েছেন? কোনটা জানা নেই, প্রশ্নটা উঠছে। এবং আজকে এই মামলাটি যখন আদালতে উঠল তখন এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করা গেল। যখন সরকার পক্ষের আইনজীবী বিচারপতিকে তার অবস্থান ব্যাখ্যা করছে, এই কেসের অবস্থান ব্যাখ্যা করছে, তখন পেছন থেকে বা পাশ থেকে একজন বারংবারভাবেই সরকারি আইনজীবীকে টুকে যাচ্ছিলেন এবং তার এই টুকে যাওয়ার কারণে বারংবার সরকারি আইনজীবী তার বক্তব্য থামাতে বাধ্য হচ্ছিলেন, তাকে থামিয়ে দেওয়ার কারণে তিনি তার খেই হারিয়ে ফেলছিলেন। এই পর্যায়ক্রম যখন চলছে তখন মহামান্য বিচারপতি তিনি ভাবছেন যে ওই আইনজীবী আসলে সরকারি আইনজীবী জুনিয়র, তিনি তার সিনিয়রকে কিছু তথ্য আদান প্রদানের চেষ্টা করছেন বলে। ওমা, কিছুক্ষণ পর বিচারপতির ভুল ভাঙল। কেন? যখন ওই আইনজীবী তিনি বললেন আমার মক্কেলের নাম শেখ শাহজাহান, তাকে এই মামলার সঙ্গে যুক্ত করতে আমি আবেদন জানাচ্ছি। ভাবতে পারেন? মহামান্য বিচারপতি হতবাক। তিনি বলছেন, এমা, এতক্ষণ তো আমি ভাবছিলাম আপনি সরকারি পক্ষের আইনজীবী জুনিয়র হবেন, আপনি সরকারি আইনজীবীকে যে বারবার থামাচ্ছিলেন কেন তাহলে? আর আপনি আপনার মক্কেলকে যুক্ত করতে চাইছেন, আপনার মক্কেল কোথায়? তাকে আগে সারেন্ডার করতে বলুন। এবার মক্কেলের হয়ে আইনজীবী গেছেন আদালতে তদবির করতে, মক্কেলের স্বাক্ষরটা নিয়েছিলেন। তাহলে মক্কেলের স্বাক্ষর যদি আইনজীবী নিয়ে থাকেন তাহলে তিনি খুব ভালো করে জানেন যে মক্কেল তার কোথায় আছেন। সে খোঁজ কি তিনি দেবেন, না পুলিশ কি তার কাছ থেকে সে খোঁজ নেবেন, নাকি নিয়েছেন? তার কোনো হদিশ মেলেনি, উত্তরও দিতে পারেননি। এমনকি পুলিশ সে আদালতে মামলায় সম্মুখীন হচ্ছে অথচ কেস ডায়েরি নিয়ে গেল না। ভাবা যায়? আসুন দেখে নিই আমাদের আজকের প্রথম প্রতিবেদনটি। রাজ্য পুলিশের ভূমিকায় আবারও প্রশ্ন উঠল সন্দেশখালি প্রসঙ্গে। রাজ্য পুলিশের ভূমিকায় হতাশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলা 10 দিন অতিক্রান্ত, তবু এখনো অধরা শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই, এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ভৎসনার মুখে পড়তে হলো পুলিশকে। পুলিশের পদক্ষেপে বিস্মিত বিচারপতি। শেখ শাহজাহান কেন এখনো আত্মসমর্পণ করছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। ইতিমধ্যেই অবিলম্বে এই ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু তারপরও রাজ্য কেন কোনো পদক্ষেপ নিল না তা নিয়েও রাজ্যকে প্রশ্নবাণে বিদ্ধ করেন বিচারপতি। পাশাপাশি নির্দেশ থাকা সত্ত্বেও এখনো কেস ডায়েরি জমা না দেওয়ায় ভৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। বিচারপতি সাফ জানিয়ে দেন, এই মামলায় কেস ডায়েরি ছাড়া কোনো নির্দেশ দেওয়া যায় না। পুলিশ এতদিন ধরে কি করেছে সেটা কেস ডায়েরি দেখেই বোঝা সম্ভব। মঙ্গলবার কেস ডায়েরি আনতে হবে পুলিশকে। এদিন শেখ শাহজাহানের আইনজীবী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত তাকে প্রশ্ন করেন, আপনার মক্কেল কেন সারেন্ডার করছেন না? এতক্ষণ আপনি এজিকে প্রভাবিত করার চেষ্টা করছেন,
এতক্ষণ আমি ভেবেছি আপনি রাজ্যের জুনিয়র আইনজীবী। আপনি এজিকে থামানোর চেষ্টা করছিলেন কেন? এজি আপনাকে চুপ করতে বলার পরেও আপনি তাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এরপর বিচারপতি এজির উদ্দেশ্যে বলেন, সৎভাবে বিচার দেওয়ার ইচ্ছে থাকলে অভিযুক্তদের গ্রেফতার করুন। এদিন ইডির পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন করা হয়। ইডির আইনজীবী এসবি রাজু বলেন, শঙ্করাঢ্য ও শেখ শাহজাহানের নাম পাওয়া যায় জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে। রেশন দুর্নীতির আর্থিক নয়ছয়ের তদন্ত করতে গিয়ে সেখানে তল্লাশিতে গেলে হামলা হয় ইডি অফিসারদের বিরুদ্ধে। উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর হয়। তাই এই গোটা ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়ার আবেদন। প্রথমে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়, পরে সেই তদন্ত হাতে নেয় ইডি, কিন্তু পুলিশ নথি না দিয়ে অসহযোগিতা করে। এজি বলেন, মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন, এখন কে তদন্ত করছে? এজি উত্তরে জানান, লোকাল পুলিশ করছে ডিএসপির নেতৃত্বে। বিচারপতি এরপর বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেন, 3000 অভিযুক্ত 4 জন গ্রেপ্তার? এজি জানান, 3000 নয়, 800 থেকে 1000 লোক। ইডির অভিযোগ অনুযায়ী ইতিমধ্যেই ইডির বিরুদ্ধে প্রথম দায়ের হওয়া এফআইআর স্টে করেছেন বিচারপতি মাধ্যা। এরপর বিচারপতি একের পর এক প্রশ্ন করেন, 307 ধারা কেন যোগ হয়নি? এখনো কেন নেজার থানার পুলিশকে তদন্তে রাখা হয়েছে? এতদিনেও কেন মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি? ইডির অভিযোগ, ঘটনার সময় শাহজাহান বাড়িতে ছিল। সব ঘটনার পরে পুলিশ কি সেই বাড়িতে ঢুকেছিল? নেজার থানা থেকে শাহজাহানের বাড়ির দূরত্ব কত? এজি জানান, আনুমানিক 3 কিলোমিটার। আর আহত ইডি অফিসাররা বলেছেন তাদের ধাক্কা দেওয়া হয়েছিল, তাই 307 দেওয়া হয়নি। এরপর বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, এত কম দূরত্বে পৌঁছতে নেজার থানার পুলিশের গোটা একটা দিন লেগে গেল। 5ই জানুয়ারি ঘটনা ঘটার পর ইডির অভিযোগ পাওয়ার পর একদিন লেগে গেল রাজ্য পুলিশে অর্থাৎ নেজার থানার পুলিশকে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছতে। কেন পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে তাৎক্ষণিক গিয়ে শেখ শাহজাহানের খোঁজ করলেন না, যেখানে তার বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে? কেন ইডি অফিসার বিরুদ্ধে যে ধারা দেওয়া হয়েছে এবং তারা যে অভিযোগ করেছিল তার ভিত্তিতে কেন অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ বা খুনের চেষ্টার অভিযোগের মামলা রুজু করা হলো না, প্রশ্ন তুলেছেন বিচারপতি। শেখ শাহজাহানের নামে বাড়িতে থেকে বাইরের অশান্তি ছড়ানোর অভিযোগ পাওয়ার পরও পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে কেন তার খোঁজ করলো না? এটাই পুলিশ ইন অ্যাকশন, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। নেজার থানা থেকে শেখ শাহজাহানের বাড়ির দূরত্ব কত? খুব জোর হলে 3 থেকে 4 কিলোমিটার। তাহলে এই দূরত্ব কন্টিনিউ করতে বা এই দূরত্ব পেরোতে তাদের একদিন, গোটা দিন লেগে গেল, তারা 6 তারিখ গিয়ে পৌঁছলেন, এই প্রশ্নই করা হচ্ছে। পাশাপাশি বিচারপতি এটা প্রশ্ন তুলেছেন, এটাই তাহলে পুলিশ ইন অ্যাকশন বলা যায়? এবং তার মানে একজন বিচারপতির মুখে পুলিশ ইন অ্যাকশন কাকে বলা যায় সেই তথ্য কিন্তু আজকের এই কেসটাকে সামনে রেখে বিচারপতি জয় সেনগুপ্ত বললেন। তাতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে একজন বিচারপতি এই বিষয়টিকে সামনে রেখে বলছেন একেই বলে পুলিশ ইন অ্যাকশন, এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এবং তিনি বলছেন, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এই পুলিশের এই ভূমিকা নিয়ে। বিচারপতি সাফ জানিয়ে দেন, মঙ্গলবার কেস ডায়েরি ও ঘটনার দিনকার ভিডিও ফুটেজ জমা দিতে হবে রাজ্যকে। পাশাপাশি সেদিনের পর লুট হওয়া সম্পত্তির মধ্যে কি কি উদ্ধার করতে পেরেছে পুলিশ তারও হদিশ দিতে হবে। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন। পুলিশ এই মুহূর্তে তদন্তের কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে জানতে চায় আদালত, তাই রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি শেখ শাহজাহানের আইনজীবীকেও তোপ দেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি প্রশ্ন করেন যে কেন শেখ শাহজাহান নিজে থেকে সারেন্ডার করছে না। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। কেন শাহজাহান নিজে থেকে আত্মসমর্পণ করছেন না? পুলিশ কেন তাকে ধরছে না? আর কার অঙ্গুলি হেলনে পুলিশ এ কাজ করতে বাধ্য হচ্ছেন?
এ প্রশ্নগুলো মহামান্য আদালতের কাছেও উঠছে আমাদের আজকের আলোচনাতেও। আপনারা আপনাদের মতামত দিয়ে যে বিচার করুন তো, যে এই প্রশ্নগুলো কেন, যে পুলিশ কি সত্যিই অপারক, তারা ধরতে পারছে না, খুঁজেই চলেছে, কিন্তু শেখ শাহজাহানকে তারা খুঁজে পাচ্ছে না, ধরতে পারছে না, এটা ঠিক? নাকি শেখ শাহজাহানকে তারা প্রোটেকশন দিচ্ছেন, এই মানে নিজেরা শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে বাকিদের বলছেন আমরা পাচ্ছি না তাকে খুঁজে? কোনটা ঠিক? নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি নামটা বলবেন না? নামটা বলবেন না? বলেন না, ঠিক আছে বলুন। বলছি যে শাহজাহানকে খুঁজে পাবে কি করে? শাহজাহানকে এই কারণেই খুঁজে পাচ্ছে না, আমাদের মুখ্যমন্ত্রীর অত্যন্ত সেবধন্য বালুদা শাহজাহানকে বলেছিল যে শাহজাহানের কেউ চুলও স্পর্শ করতে পারবে না। তো মমতা ব্যানার্জির হাত যার মাথায় আছে, তো তাকে পুলিশের ক্ষমতা আছে তাকে বের করার? পুলিশের ডিজি বলল, সংবিধানের আমাদের রাজ্যপাল বলে দিল, মহামান্য কোর্ট বলে দিল, মমতা বলছে যে তোরা যে যাই বলিস বল ভাই, আমার শাহজাহান ভাইকে চাই। তো শাহজাহান ভাইয়ের হয়ে আজকের কোর্টে উকিল দাঁড়িয়েছে, তো সেই উকিলই তো ভালো বলতে পারবে শাহজাহান ভাই কোথায় আছে এখন। কারণ একটা তো স্বাক্ষর তো লাগেই শাহজাহানের। আবার আমাদের এই রাজ্যেতে এটাও সম্ভব যে মক্কাতে থেকেও আমাদের নমিনেশন ফাইল জমা করা যায় দাদা। তো আমরা লজ্জা আমাদের যে আমরা বাংলায় বাস করি। আর আজকের সব দেখলাম মন্ত্রীরা যাচ্ছে গঙ্গায় মকর সংক্রান্তি চান করতে, একটু হয়তো পাপ টাপ গুলো একটু হয়তো গঙ্গায় চান করে একটু হয়তো ধোয়ার চেষ্টা করছে, পরিষ্কার হওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় না যে সব করে লাভ হবে। বেশ, বুঝলাম। কিন্তু এই যে আপনি বললেন যে মাথায় হাত রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এটাও কি হয়ে যাচ্ছে না, মানে যার মাথায় হাত সে খায় জেলের ভাত। মানে দেখুন, খেয়াল করে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় জেলে, মাথায় অক্সিজেন যেত না, তার মাথায় হাত ছিল, অনুব্রত জেলে। আপনি এটা ঠিক পয়েন্ট বলেছেন যে মাথায় যার হাত তার ভাত হয় জেলের, এটা অবশ্যই। শাহজাহান তো জেলের ভাত খাবে আজ না হলেও কাল, কিন্তু শাহজাহানকে যে এমন ভাবে মানে করে দিল, সে অনুব্রতর থেকেও হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। অনুব্রতর হয়তো 10 বছর পরেও ছাড়া পেতে পারে, কিন্তু শাহজাহান হয়তো আরো 15 বছর কেটে গেলেও ছাড়া পাবে না। এরকম হতে পারে, না হবার কিচ্ছু নেই। আমাদের সংবিধানের ওপরে, ভারতবর্ষের এটা কেন মনে হচ্ছে আপনার? এটা মনে হচ্ছে এই কারণে মনে হচ্ছে যে মানে আমাদের সংবিধানের ওপরে কেউ আঘাত করে, কেউ চুরি। আজকে জানেন শাহজাহানের সম্পত্তি আপনি জানেন, কয়েকশো বিঘে সম্পত্তি মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আপনি কি ওই অঞ্চলের বাসিন্দা? আমি কিচ্ছু বলতে না দাদা, আমি যেটুকুনি বলছি, না জানলে তো বলতে পারি না এইভাবে, না কিছু জানি বলেই তো আপনাদেরকে বললাম। বেশ, সেক্ষেত্রে একটা বিষয় উঠে আসছিল যে বাংলাদেশ যোগ, রোহিঙ্গা যোগ, এমনকি দেশদ্রোহিতার কাজের সঙ্গেও এই মানুষটি যুক্ত থাকতে পারে বলে অভিযোগ উঠে আসছিল। সেটা কি ঠিক বলে আপনি মনে করেন? আপনি জানেন? অবশ্যই আমি তো 100 বারই ঠিক বলে মনে করি। রোহিঙ্গা যোগ না থাকলে এত বড় দুর্ঘটনা আজকে ও সাহস পেল কি করে? ও তো রোহিঙ্গাদেরই নিয়েই আজকের এত কিছু। ও তো সবই তো রোহিঙ্গা, ও তো সবই তো বাংলাদেশের সব। আপনি ওখানে গিয়ে দেখুন না, সবই বাংলাদেশ। ওর আশেপাশে যেগুলো আছে সবই বাংলাদেশের লোক। হ্যাঁ, বাংলাদেশ ছাড়া তো আর কিছুই না। ও আজকের যে সাহস গুলো পাচ্ছে, আজকে মাত্র 4 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। দুদিন দুজনকে, আজকে আগের দিন 2 জনকে। কিন্তু যেখানে 3000 লোককে অ্যাটাক করেছে পুলিশের রিপোর্ট, সেখানে মাত্র 4 জনকে, তার মধ্যে আবার 2 জনে ছিল না ধারণা হয় বলছে। তো এগুলো এইভাবে আমরা আমাদের লজ্জা, আমরা এইভাবে আমরা আমাদের বাংলাতে বাস করি। তো মানুষ আর যেন কোনো রাজ্যে এরকম না হয়, আর হবেও না আশা করি, কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যার মাথায় তার হাত সে খায় জেলের ভাত, মানে এখন এটাই বাংলার প্রবাদ বাক্য হয়ে উঠবে কিনা আমি জানি না। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে মিউট করুন।
টেলিভিশনের সাউন্ড নিট করে দিয়েছি। কে বলছেন আচ্ছা এবার বলুন। ভাস্কর বাবু, আমি একটা জিনিস বুঝতে পারি না। কে বলছেন? আমি কেষ্টগোপাল চট্টোপাধ্যায় বলছি, বেশ, কেষ্ট গোপাল। কেষ্ট নামটা বেথুয়া শুনলেই কেমন- ডহরি। কেষ্ট নামটা শুনলেই কেমন একটু করে মনটা, কোথায় যে আছেন তিনি। কিন্তু আমি তো অনুব্রত কেষ্ট নয়, আমি গোপাল, কেষ্ট গোপাল। হুম যে মানে জগতের মানে পাল, গোপাল। হুম হুম, হুম। বলুন বলুন এখন বলুন। কথা হচ্ছে মানুষ যারা কিছু কিছু আমাদের দাদারা দেখছি নাম প্রকাশে অনিচ্ছুক, নাম করলে কি টিএমসিরা নাক কেটে নেবে নাকি? আমার তো আজ পর্যন্ত নাক কাটতে পারিনি, কিছুই করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তো এই তো বলছি এই মার্মার সময় 21-এ বিধানসভায় বা ইয়েতে আমার তো কিছুই করতে পারিনি, মানে এটা মানে কেস সুদে করতে পারিনি। যাই হোক, হুম এখন কথা হচ্ছে আমাদের রাজ্যে যেভাবে 10 কোটি মানুষকে নিয়ে সরকার খেলা করছে, এটা কিন্তু মানে খুব মানে শ্রুতিকটুর লাগছে। এখন ওনাকে যদি নাই পাবে তাহলে ওনার হয়ে আইনজীবী দাঁড়ালো কেন? যে টাকাটা কে দিচ্ছি, হুম মানে সাধারণের হয়ে আইনজীবীতে দাঁড়াচ্ছে, তার তো একটা খরচা আছে। হুম হুম। সেই খরচাটা কে বহন করছে, দিদি না দাদা, সেটাই তো বুঝতে পারছি না। সেখানে তার সই না থাকলে পরে সেটা আইনজীবী একটা দাঁড়ায় কি করে? এই তো এখানটা একটা মানে বড় প্রশ্ন ব্যাপার হয়ে যাচ্ছে। আর পুলিশকে বিরোধী দলের কাছে বা এর কাছে আর কত অপমান খাওয়াবে পুলিশ মন্ত্রী? সেটাই তো মানে পুলিশ তো সবই জানে, পুলিশের প্রোটেকশনই তো তিনি আছেন। বেশ, তো পুলিশ তো এইভাবে হয়ে যাচ্ছে। আপনার তাই মনে হলো কেন তিনি পুলিশ প্রোটেকশনে আছেন? আমার মনে হলো এই কারণে পুলিশ যদি নদীর জলে সুঁচ পড়ে যায় সেটা তুলতে পারে, আর একটা শাহজাহানকে খুঁজতে পারছে না। এটা কি একটা ইয়ার্কি মারা কথা নাকি? সেই দিক পুলিশের চাকরি তারা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এ বাংলার মানুষ ভাই, আমার কিছু বলার নেই। বাংলার মানুষ সব জানেন, সব বোঝেন। তো সবটাই দিনের আলোর মতন পরিষ্কার। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ছেলেটা খুব ভালো রে। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তোর বাবা বললো। আমার পছন্দ নয়। ওকে ছেড়ে দিন না। 3 দিনের মধ্যে 5 লাখ টাকা নিয়ে উৎপাদন করে চলে আসবে। 5 লাখ 5 লাখ। আরে বাবা, বলছি তো অত টাকা আমি আমার কাছে হবে না। হবে না? আমার কিছু ভালো লাগে না। আগামীকাল ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অচিনপুরের রাজপুত্তর দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 এসে গেল মাল্টিলেয়ার LLDPE ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা এক্সট্রা, যা 100% ফুড গ্রেড প্লাস্টিক, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক, যা আপনার জলকে রাখে সুরক্ষিত। ক্যালকাটা এক্সট্রা এর মেটাল সকেট যুক্ত ইনলেট আউটলেট, এয়ার ভেন্টিলেটর এবং ওভারফ্লোয়ের আধুনিক সিস্টেম আপনাকে দেয় এক্সট্রা ফ্যাসিলিটিস। এর স্ক্রু ফিট আঁটো-সাঁটো ঢাকনা, সহজ প্রতিস্থাপন এবং করোগেটেড রিপস ক্যালকাটা এক্সট্রা ওয়াটার ট্যাঙ্কে করে তোলে এক্সট্রা শক্তিশালী, এক্সট্রা মজবুত। ম্যানুফ্যাকচার্ড বাই ক্যালকাটা পলি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, কলকাতা। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে।
একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ছেলেটা খুব ভালো রে। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তোর বাবা বললো। আমার পছন্দ নয়। ওকে ছেড়ে দিন না। 3 দিনের মধ্যে 5 লাখ টাকা নিয়ে উৎপাদন করে চলে আসবে। 5 লাখ। 5 লাখ। আরে বাবা বলছি তো, অত টাকা আমি আমার কাছে হবে না। হবে না? আমার কিছু ভালো লাগে না। আগামীকাল ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অচিনপুরের রাজপুত্তর দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। মাসের শুরু হোক আর মাসের শেষ, ঘুম থেকে উঠে এখন এই যন্ত্রের কারণে বিভিন্ন মাধ্যমগুলো খুলে গেছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, তাতে করে ঘুম থেকে উঠেই এখন এই ঠান্ডার মধ্যে লেপটা গায়ে দিয়ে নিয়ে এই মোবাইলটা খুলে আগে প্রথমে গুড মর্নিং, এই ঠান্ডায় শুভেচ্ছা, এরকম নানাবিধ সকালবেলায় মানুষ তার প্রিয়জনকে প্রেরণ করে থাকেন। এটা বদলাচ্ছে, জানেন, এটা বদলাচ্ছে। এবার মানে পরিস্থিতিটা এমন হয়েছে গত এই 2-2.5 বছরে, এবার সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কে, উপাস থেকে উত্তর আসবে, এখনো তো বোঝা যাচ্ছে না, ইডি বেরিয়েছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে ইডি কার কার বাড়িতে হানা দিল, এটা হচ্ছে প্রথম কাজ। আর সংবাদ মাধ্যমেরও কাজটা এখন সেটাই হয়েছে। মানে কি হয়েছে, চুলোয় যাক। দেখুন, রুটিন কিছু সংবাদ মাধ্যমের কাজ টাজ থাকে। এই যে ধরুন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দজির জন্মদিন গেল। আমরা আগেও দেখেছি যে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন সিমলা স্ট্রিটে তার বাড়িতে মানুষের, ভক্তের সমাগম হয়। সেখান থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘক্ষণ লাইভ করেন। বেলুর মঠে সমাগম হয় ভক্তদের, সেখানে যান। দক্ষিণেশ্বর, যে যে জায়গাগুলোতে রয়েছে। এবার দেখলেন না? কি দেখলেন? খেয়াল করে দেখুন, চৌর্যবৃত্তি দেখলেন, চোর 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 খেলা 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 দেখলেন। মানে বিবেকানন্দ ভ্যানিশ। বিবেকানন্দের বাড়িতেও রাজনীতি হচ্ছে। বাংলা কত উন্নত হয়েছে ভাবুন, একবার ভেবে দেখবেন। মানে এটাই হয়ে গেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনাকে ভাবতে হচ্ছে আজকে ইডি বেরিয়েছে না সিবিআই বেরিয়েছে, বেরোলে কার বাড়িতে গিয়েছে। এবার 12টা পর্যন্ত ইডি বা সিবিআই কারো বাড়িতে থাকলেই বাসে ট্রামে কানাঘুষো। মানে কাজে তো আপনাকে বেরোতে হবে, নাহলে তো আপনার পেটটা চলবে না, আমার পেটটা চলবে না। তো বাইরে বেরোচ্ছেন, বেরিয়ে জিজ্ঞাসা, কি আজকে কি তুলবে নাকি দুপুরবেলায়? এই এখনো আছে নাকি? হ্যাঁ আছে। তুলেছে নাকি? তুলবে? ব্যাস আলোচনা শুরু। সন্ধ্যের পর যদি ইডি বেরিয়ে যায়, ইস তুললো না, ও যাকে আজকে আর তুললো না। সবই না গটাপ গটাপ খেলা হচ্ছে। এই তো আলোচনা এখন বাংলার। তো সেই আলোচনার জায়গায় দাঁড়িয়ে আজকেও ইডিকে আমরা দেখলাম কি না, তারা বেরিয়ে পড়লেন ওই শঙ্কর আড্ডর বিভিন্ন দপ্তরগুলোতে। সেই দপ্তরগুলোতেই থেকে মূলত রেশন দুর্নীতিতে ওই
কালো টাকা সাদা করা হতো কিভাবে? না ভারতীয় টাকা বৈদেশিক টাকায় রূপান্তরিত করে। ভাবতে পারেন 90টার উপর কোম্পানি খুলে বসে আছেন এই লোকটা, আর এই সব টাকাই ওই বালু কাকুর। সেই কাকুর আবার একটা মেরুন ডায়েরি, সেই ডায়েরিতে আবার সব নাকি হিসেব নিকেশ লেখা, সব তথ্যই আসছে, দেখাবো। একটি টেলিফোন আগে নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি সমর চক্রবর্তী বলছি, নদিয়া জেলার। বলুন 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 বলুন, নামই কাফি হয় সমর বাবু, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতকুল্লার থেকে কথা শব্দটা এই জন্য উচ্চারণ করছি, আজকে সন্দেশখালীতে যেরকম শাহজাহান রয়েছে, এটা ভাববার কোনো কারণ নেই যে 2-4টে ঈদের খালি সন্দেশখালীতেও রয়েছে। আমাদের নদিয়া জেলার বাতকুল্লাতেও ইঁদুরগুলো আছে। আমি যেখানে বসবাস করি সেই পঞ্চম গ্রামে জন্মের পর থেকে যে খালটাকে দেখছি, যেটা 11 ফুট চওড়া এবং 1 মাইল লম্বা, অঞ্জনা নদীতে গিয়ে মিশেছে, জনৈক পবিত্র কুণ্ডু শাহজাহান, মানে ওটাকে শাহজাহান ধরে নিন, শাহজাহান কুণ্ডু জোর জবরদস্তি সেখান থেকে পাঁচিল গেঁথে একদম খালটাকে বন্ধ করেছে। প্রশাসনের সর্বস্তরে একদম নবান্ন থেকে পঞ্চায়েত পর্যন্ত আরটিআই ফারটিআই করেও আজকেও সারাদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টরি অফিসের যতগুলো অফিসার আছে, আরটিআই থেকে শুরু করে রিজনাল ট্রান্সপোর্ট অথরিটি, তারপরে ডেপুটি কালেক্টর, ডেপুটি কি বলে ওটাকে, ল্যান্ড রিফর্মের অফিসার, সকলের সঙ্গে দেখা করে এলাম। থানার সঙ্গে দেখা করেছে কুখ্যাত গুন্ডা কালকে আমার বাড়ি আক্রমণ করেছে, এবং তারা এসে প্রশ্নটা কি করেছে শুনবেন। শাহজাহান কুণ্ডু তার লোকজন যে সে যে শুটার নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বারবার নবান্নকে জানিয়েছি, তার রেকর্ডিংও আছে। সেই শাহজাহান কুণ্ডু এখানে দাঁড়িয়ে আমার বাড়িতে লোক পাঠিয়ে বলছে থানায় কেন কমপ্লেন করেছো? সঙ্গে সঙ্গে আমার মেয়ে থানায় ফোন করলো সাহেবকে, স্যার আপনার কাছে কোনো কমপ্লেন গেছে? আমার বাবা করেছে, বলে না তো। তখন বলছে না আমরা করে খাচ্ছি, আমাদের গাড়ির নম্বর নেই, আমাদের বাধা দেবেন না। এই কুণ্ডু বাবু কুণ্ডু শাহজাহান, বাতকুল্লার শাহজাহান, তিনি কোথাকার লোক? তিনি ওপার বাংলার থেকে এসছেন, 100 কোটি টাকার মালিক। আমি তার ইট ছুঁয়েও দেখিনি। আরে একটাই কথা বলেছি, বাতকুল্লা স্কুলটা যখন বিক্রি করতে গিয়েছিল কংগ্রেস সিপিএম বিজেপি মেলে, সেটাকে বিক্রি হতে দিনি। আমিও বলে রেখেছি এবং আপনাদের সংবাদ মাধ্যমকে বলছি, যদি টুইন টাওয়ার ব্লাস্ট করিয়ে ভাঙা যায় তো আমি এই বাতকুল্লার শাহজাহানকেও আটকাবো। আজকেও ঘুরে এসেছি। ধন্যবাদ ধন্যবাদ সমর বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এনিওয়ে, যেখানটা ছিলাম আমি সেখানে আসি, অর্থাৎ যে প্রতিবেদন দেখাবো ভেবেছিলাম, কিন্তু সেই প্রতিবেদনের আগে একজন আবার ছবি শুদ্ধ ফোন করে বসে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন? মুর্শিদাবাদ থেকে বীরেন হালদার বলছি। হ্যাঁ, ঠান্ডা কেমন? বেশ যাকে ঠান্ডা পড়তে ভাস্কর দার করেছে, আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে ঘরের মধ্যে আছেন। হ্যাঁ বলুন বলুন। তো আমার ঠিক বকটুয়ের কথা মনে পড়ে যাচ্ছে যে আনারুল পুলিশ পাঠায়নি তাই পুলিশ যায়নি, কিন্তু ওখানে তরতাজা কয়েকটি প্রাণ অকালে ঝরে গেল। দেখুন, তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের পুলিশ মন্ত্রী বললেন বকটুয়ে এসে যে আনারুল কোথায় আছে অ্যারেস্ট করতে হবে। দেখুন, আনারুলকে পুলিশকে ধরতে হয় না, আনারুল এসে নিজেই সারেন্ডার করছেন। দেখুন ভাস্কর দা, এই যে শেখ শাহজাহান মিস্টার, ওরা মিস্টারই বটে, এরকম শাহজাহান প্রত্যেকটি জেলা এবং ব্লক ভিত্তিক এলাকায় আছে। দেখুন ভাস্কর দা, যে সমস্ত কর্মকাণ্ড এরা করেছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এটি কাল কার বাড়ি যাবে, পরশু কার বাড়ি যাবে, কোথায় কতক্ষণ তল্লাশি করবে, এটা একটা কানাঘুষো সব জায়গাতেই চলছে। শুধুমাত্র ওই শহরতলিতে থেমে থাকছে না, এটা গ্রামাঞ্চলও, চায়ের দোকানে, বাসে, ট্রামে, সব জায়গায় যে ইডি কতক্ষণ আছে ধরবে তো, যখনই সন্ধ্যার সময় বেরিয়ে যাচ্ছে ধরলো না, এই গোটা বাসে। দেখুন ভাস্কর দায়ী শেখ শাহজাহান পুলিশের ঘেরাটোপেই আছে, নইলে ওনারা আইনজীবী কি করে যেতে পারেন ওখানে হাইকোর্টে গিয়ে রাজ্যকে আবার ভর্সনার মুখে পড়তে। আসলে এই সরকারটার যে মুখে যে কালিটা পড়ে গেছে, সে এখনো রাজ্যের মানুষ একটা অংশের মানুষ বুঝতে পারছে, কিন্তু সরকার এবং তৃণমূল দলটি এরা মনে করছে মানুষে খুব ভালো বলছে। না ভাস্কর দা, মানুষের শিক্ষার করছে, চারিদিকে একটা রব উঠেছে, তৃণমূল মানেই তো চোর। এরা কি চুরি করতে বাকি রেখেছে? এরা কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নয়? 42টি ডিপার্টমেন্টে এই মুহূর্তে দুর্নীতি হয়েছে ভাস্কর দা আমাদের রাজ্যে, 42টি ডিপার্টমেন্টে 55টা প্রকল্পের মধ্যে। দেখুন ভাস্কর দা,
দল আর সরকার যখন মিলেমিশে একাকার হয়ে যায় না, তখন ওই 75-25 রেশিও চলে আসে। দোলা সেন যে বলেছিলেন প্রেস মিডিয়ার সামনে একটি কর্মী সভায় গিয়ে যে 25% নিচে রাখো, 75% উপরে পাঠাও। দেখুন, যিনি 294টি কেন্দ্রে একলাই প্রার্থী, তার ওই দুর্নীতির দায় ভার বহন করতে হবে। যেমন বীরভূমের বাঘ এই মুহূর্তে তেহার জেলে রয়েছেন, আশা করি উনি থাকবেন, কারণ আইনের পথে চলছে। আইন তো আর বেপথে চলবে না। আইন যদি বেপথে চলতো তাহলে শিক্ষক নিয়োগে যে অবস্থা, যদি হাইকোর্ট মনিটরিং না হতো, আমরা মনে হয় এই তন্ত্রটাও এতদূর এগোতো না। যেমনটি সারদা নারদাকে শীত ঘুমে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। আর যারা মুখপাত্র রয়েছেন তারা একটু সমঝে কথা বলুন। আর সমঝে কি বলবেন, কারণ 213টি এমএলএ রয়েছে, আপনাদের হাতে 20-22টি এমপি রয়েছে। কারণ আপনারা তো বলবেনই যে এরা সব জিরো, এরা সব এই সত্যি আমরা জিরো, কিন্তু জিরো হলেও 4 দেওয়ালের মাঝেও জিরো। ভাস্করদা, আমাদের কাছে এটুকুই আশা ছিল যে বেশ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছি। এবার একটু প্রতিবেদনটা দেখে নি, দেখুন। রেশন বন্টন দুর্নীতি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই দুর্নীতি তদন্তে নেমে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মূলত বাকিবুর রহমানকে জেরা করেই সামনে আসে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। জানা গিয়েছে, রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের যোগ সামনে আসার পর একাধিক জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এর মধ্যে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থাও রয়েছে। এবার সেই সংস্থারই অন্যতম ডিরেক্টর হিতেশ চন্দককে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকেরা। সেখানেই এই মেরুন ডায়েরি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জবাবে হিতেশ জানান, জ্যোতিপ্রিয় মল্লিক টাকা নিয়েছেন আর অর্থের লেনদেনের যাবতীয় হিসেব রয়েছে মেরুন ডায়েরিতে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসও জেরায় স্বীকার করেছেন যে রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী অর্থের আদান প্রদানের হিসেব নিকেশের যাবতীয় দায়িত্ব তাকে দিয়েছিলেন, তাই তিনি বাধ্য হয়ে কাজ ছেড়ে দিয়েছেন। রেশন বন্টন দুর্নীতির পর্দাফাশ করতে জোর কদমে তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকেরা। তদন্তে কি উঠে আসবে এই দুর্নীতির কোনো নতুন যোগসূত্র? সামনে কি আসবে এই দুর্নীতির মাথাদের নাম? থাকছে প্রশ্ন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একটু টেলিফোন রয়েছে, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, মিউজিক শোনাচ্ছে। এনিওয়ে, তো এইবার হচ্ছে প্রশ্ন, একদিকে শাহজাহান, তাকে পুলিশ আটকে রেখেছে, মানে বাঁচিয়ে রেখেছে ভাববেন আর কি, মানে তাকে ঘিরে রেখেছে এমনভাবে যে কোনোভাবেই যেন তাকে গ্রেপ্তার কেউ না করতে পারে। মানে এরপর আদালত যদি আগামীকাল দেখা গেল যে গোটা ঘটনার সিবিআই তদন্ত দিয়ে দিল, আমি জানি না দেবে কিনা, মানে এটা জাস্ট অ্যাজাম্পশন বা আলোচনার প্রেক্ষিতে বলা আর কি, তাহলে সিবিআইকে শাহজাহানের ডেরায় ঢুকতে দেবে তো? প্রশ্নটা আমরা এখনই তুলে রাখলাম। সিবিআই যদি তদন্তের নির্দেশ দেওয়া হয়, সেই সিবিআই যদি কালকে বা পরশুদা বা আগামী দিনে এই শাহজাহানকে ধরতে ওই সন্দেশখালী তার বাড়িতে তল্লাশি চালাতে যায়, তাকে ঢুকতে দেওয়া হবে তো? আটকে দেওয়া হবে না তো? সিবিআইয়ের ওপর হামলা চালানো যাবে না তো? হবে না তো? সিবিআই ধরতে যাচ্ছে শাহজাহানকে, প্রোটেকশন পুলিশ দেবে না তো? পুলিশ তার নিজের ডেরায় শাহজাহানকে লুকিয়ে রেখে সিবিআইকে অন্য পথে ঘোরাবে না তো? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। প্রশ্নগুলো কি অবান্তর? নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? নমস্কার ভাস্কর বাবু। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। আমি কাকদ্বীপ বিধানসভা 14 নম্বর থেকে অশোক মাইতি বলছি। বলুন, শুনতে পাচ্ছি। শিরে সংক্রান্তি ভাস্কর বাবু, কাকদ্বীপ জায়গাটা আপনি জানেন? বলুন, জানি, বলুন। কারণ গঙ্গাসাগরের কাছেই কাকদ্বীপ, কাকদ্বীপের উপর দিয়ে গঙ্গাসাগর যেতে হয়। আজকে একদম মকর সংক্রান্তি, যেখানটা 45 লক্ষ লোক আজকের হয়েছিল, ওই এলাকার মানুষ আমি। আপনি জাননি? হ্যাঁ, ওটা তো আমাদের পুকুর ঘাট। হ্যাঁ, সাগর হচ্ছে আমাদের পুকুর ঘাট। যাই হোক,
আমাদের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে সাগরে আসছিলেন, উনি অনেক কথা বলে গেলেন। তার করণীয় কাজ সে তো বলবেনই, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা এইটাই, আমরা খুব দুঃখের সঙ্গে আমরা মুখ্যমন্ত্রী একজন পেয়ে গেছিলাম আর কি, এই ওয়েস্ট বেঙ্গলে। কারণ উনি 42টা সিটের একাই প্রার্থী। তা আজকের পুলিশ প্রশাসনটাকে সে এমন হাতের মুঠোয় রেখেছে, কত কি করবেন বলুন। কেন্দ্র তদন্তকারীকে সে কোনো অ্যালাউ করছে না, দলের মুখপাত্র যারা আছেন তারাও সেই রকম। আচ্ছা বলুন তো ভাস্কর বাবু, আপনি আমরা যদি এখান থেকে কিছু না করি, আমরা যদি এখানে থাকতে পারি, তিহার জেলে থাকবে কারা? বলছে তদন্ত হয় না, জানি না। আজকে সেই পুলিশ কর্মী যদি শেখ শাহজাহানকে ঘাড় করে রাখে, আমি যদি জেলে হই আপনি আমাকে ঘুম ভাঙাতে পারবেন? কিন্তু ঘুম ভাঙানো যায়, কিন্তু সে কাজটা তো করতে দেওয়া হয় না। শেখ শাহজাহান বেড়াল কখন গাছে উঠে পড়ুন তো, সেই সময়টা আসবে। কালকের কেস ডায়েরি পুলিশ তো দিতে হবে, আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমরা পাচ্ছি। এত কিছুর পরে সাধারণ মানুষগুলো জানতে পারছে এই দলটার পরিস্থিতি কি হচ্ছে। তবু কিভাবে চলছে দলটা দেখুন। দল চলছে কি হয়েছে, ভোটে তো দল জিতছে। আপনি যদি দল চলার কথা বলেন তাহলে তো আমি বলবো ভোটে তো এই দলই জিতছে এবং মানুষ বিপুলভাবে তাকে সমর্থনও করছে এবং আগামী লোকসভা নির্বাচনেও সমর্থন করবে না এটা তো বলা যাচ্ছে না। তার কারণ আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে সমর্থন দেখেছি, তারপর পুর নির্বাচন দেখেছি, তারপর পঞ্চায়েত নির্বাচন দেখেছি, সবই তো দেখছি মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে এবং প্রচুর আসন তারা জিতছে, প্রচুর আসনে তারা জয়লাভ করছে। সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, সেটা অন্য যে কোনো প্রকল্পই সামনে রেখে হোক, জিতছে তো। কি বলবেন? হ্যালো হ্যাঁ বলুন। মহিমাদা নমস্কার। ভাস্করদা বলছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে বলছি, নাম বলতে অনিচ্ছুক। বলুন। বলছি এই যে শেখ শাহজাহানকে যে ধরা পড়ছে না বা ধরছে না, এর মেন ব্যাপারটা হচ্ছে প্রশাসনের ঘেরা টোপেও বসে আছে। আচ্ছা, আপনি দেখেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাইক মিছিল যে শাহজাহানের যে একটা ছিল, এই সেদিনটা তারাই মনে হয় এই হামলাটা করেছে, আর 1000 জনকে ওখানে মানে শো করেছে। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ আপনি যা বলছেন আপনি বলছেন, আপনার শোনার অভ্যাসটা তৈরি করুন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুব্রত মন্ডল বলছিলাম নাগপুর থেকে। বলুন। ভাস্কর দা নমস্কার। যেটা বলছি মানে কর্তৃ কর্ম, মানে কর্তা হিসেবে কর্ম, কর্তা যদি না বলে তাহলে কর্ম হবে না। পুলিশ সবকিছুই জানে, পুলিশ সবকিছুই বোঝে, কিন্তু যেটা হচ্ছে কর্তা যদি অনুমতি না দেয় পুলিশ কিছু করতে পারবে না, পুলিশের হাত বাঁধা, বুঝলেন? কি হচ্ছে না জনগণ জানে, সব জানে ও কি অন্যায় হয়েছে, কি চুরি হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টে। এটা উপর থেকে কর্তা অর্ডার না দিলে সেটাতে পুলিশ কিছু করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক দলটা আমরা ক্ষমতায় আনি কি জন্য? এই দল এত উন্নতি করেছে, আর পরের অন্য দল আসবে আরো উন্নতি করবে, আরো চাকরি দেবে, কারখানা হবে। এখন দেখছি ওয়েস্ট বেঙ্গলে যা অবস্থা হচ্ছে, ওই দল এত চুরি করেছিল, আমরা তার থেকে বেশি চুরি করবো, এইভাবে তো হয়ে যাচ্ছে। তাই আমরা জনসাধারণ যাবো কোথায় বলুন, বুঝলেন? হ্যালো, ধন্যবাদ। ভাববেন না, বিশ্বাস করুন না করুন, এটা যারা জানেন তারা আমার সঙ্গে একমত হবেন। একটা সময় বিহারের এত খারাপ পরিস্থিতি ছিল যে আমরা বাঙালিরা বাংলায় বসে বিহারকে দেখিয়ে নানাবিধ হাস্যের জোকস তৈরি করা হতো। বিহার ইকুয়ালস টু নরক, এই ধরনের বক্তব্য পেশ করতে শুনেছি একটা সময়। বিহার নিয়ে এত তাচ্ছিল্য করতে দেখেছি বাংলার মানুষকে যে বিহারে যাওয়া মানে একটা বিভীষিকাময় রাজ্যে ঢুকে পড়া।
বিহার দিয়ে ট্রেন গেলে বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যায় কম্পার্টমেন্টগুলোর। বিহারের রাস্তাঘাটের অত্যন্ত খারাপ অবস্থা, জঙ্গলরাজ এই শব্দটা বিহারের জন্য উঠে আসে। সেই বিহার এখন বাংলার থেকে এগিয়ে, বাংলা বিজ্ঞাপনে এগিয়ে বাংলা বলছে, আর বিহার 70 দিনে প্রায় 2,16,000 চাকরি দিচ্ছে শিক্ষককে। একটি টেলিফোন, শেষ ফোন। নমস্কার, কে রয়েছেন? ছোট করে বলুন। উনি দেখে নিচ্ছেন, ওনাকে দেখা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার ভাস্কর দা। হ্যাঁ হ্যাঁ, আমি পরিমল রায় বলছি। বলুন বলুন। যেমন শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না, আজকে কোর্টের পর্যবেক্ষণে দেখলাম। সেই সর্বোচ্চ নেত্রীর মাথায় হাত আছে বলেই কিন্তু শাহজাহান এখনো পর্যন্ত অধরা। এইবার আমরা একটা জিনিস আপনি বলছেন যে ওই হাত যার মাথায় সে এখন জেলে। আমি কিছু বললাম, আমি শুধু এই কবিতাটা বললাম, যার মাথায় তার হাত সে খায় জেলের ভাত। এটা বাংলার এখন একটা কবিতা হয়ে দাঁড়িয়েছে। আমি কি বলবো, আমি কিছু বলিনি বাবা। এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটু যদি পিছনের দিকে যাই, আমরা দেখেছি সারদা কর্তা সুদীপ্ত সেন, রোজভ্যালির গৌতম কুণ্ডু, সেই কিষেনজি বলেছিলেন মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, সেই কিষেনজির অবস্থা আমরা দেখেছি। যে ছত্রধর মাহাতুর বাইকে উঠে উনি প্রচারে বেরিয়েছিলেন, সেই ছত্রধর মাহাতু আজকে জেলে। সেই বিমল গুরুং যাকে মা বলেছিলেন, তার অবস্থা আমরা দেখেছি। সেটা হচ্ছে সেকালের ঘটনা। ইদানিং আমার হাতে আর সময় নেই পরিমল বাবু, আজকে বিদায় নিতে হবে। তাই ভালো থাকবেন এবং এর শেষের দিকে নজর রাখুন। মানে সংক্রান্তি, বাংলার সংক্রান্তি শুরু হয়েছে, এটা কবে শেষ হয়, নতুন সূর্য কবে ওঠে, সে অপেক্ষায় থাকতে হবে আমাদের। আজ বিদায় নিই, ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। আজ সারাদিন।